কি ভেবেছিলে ভিডিও দেবো না? এসে গেছি তোমাদের জন্য। নার্সিংয়ের ইন্টারভিউর জন্য কীরকমভাবে প্রিপেয়ার হবে সেটার জন্য। তো যদি তুমি এই ভিডিওতে টাচ করেছো তার মানে তুমি অবশ্যই কোনো না কোনো একটা এক্সামের নার্সিংয়ের ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছো, এবং সেটা যে কোনো স্টাফ নার্স যে কোনো নার্সিংয়ের ইন্টারভিউর জন্য হতে পারে। তো এই সময় আমরা কি চাই, যখন একটা ইন্টারভিউ আমাদের সামনে কিছুদিন পরেই একটা ডেট দিয়ে দিয়েছে, বা জানি আর 2 সপ্তাহ পরে বা 1 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে আমাদের ইন্টারভিউ আছে। তো এই সময় আমরা কি চাই? একটা সঠিক গাইডেন্স। যে গাইডেন্সটা আমাদেরকে একটা স্টেপ যেমন পার করেছে রিটেন এক্সামটা, আরেকটা স্টেপও আমাদেরকে পার করবে যে ইন্টারভিউ স্টেপটা, এবং তারপরেই আমাদের হাতে থাকবে অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে সিলেক্টেড, ইউ আর সিলেক্টেড। এবার তুমি ইউটিউব, ফেসবুক বা যে কোনো জায়গাতে অনেক ভিডিও পেয়ে যাবে ইন্টারভিউর জন্য কি করবে, কি করবে না, কোন টপিক পড়বে, কিভাবে কি হতে পারে, সব কিছু। কিন্তু যেহেতু এই ভিডিওটাতে টাচ করেছো তার মানে তুমি বিশ্বাস করো যে এখান থেকে আমি ভালো কিছু পেতে পারি, এবং আমার উপর তোমার ভরসা আছে যে হ্যাঁ, এখান থেকে সঠিক একটা গাইডেন্স পাওয়া যাবে। তো যদি মনে করো, তাহলে আমি যেগুলো বলবো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ফলো করো। প্রথমেই আমি যেটা বলবো, এখনই এই ভিডিওটাকে স্টপ করো। স্টপ করে কমেন্টে লেখো, এই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখবো, এবং এই ভিডিওতে যা বলা হবে সমস্ত জিনিসটা আমি ফলো করব, এবং ইন্টারভিউতে আমি সিলেকশন নিয়ে দেখাবো। এটা প্রথমে কমেন্ট করো। হয়ে গেছে কমেন্ট করা? ভিডিওটাকে আরও চালু করো। এরপর ভিডিওটা যদি তোমাদেরকে ছোট স্ক্রিনে দেখছো, তাহলে ভিডিওটাকে বড় স্ক্রিনে করে নাও, যাতে তোমাদের এই ভিডিওর নিচে আর কোনো ভিডিও সাজেশন না আসে। করে নিয়েছো? এবার একটা খাতা বা একটা পেজ আর একটা পেন নাও, নিয়ে নিয়েছো। এরপরে এই ভিডিওতে আমি তোমাদেরকে 3টে স্টেপে সমস্ত জিনিসটা বলবো। 3টে স্টেপের মধ্যে প্রথমে হচ্ছে আমি তোমাদের ডিমোটিভেট করবো। প্রথমেই আমি তোমাদেরকে ডিমোটিভেট করবো। তারপরে আমি তোমাদেরকে অ্যানালাইসিস করা শেখাবো। তারপরে আমি তোমাদেরকে মোটিভেট করব না, তোমাদেরকে বলবো যে তোমরা কি করলে তোমরা নিজেরাই ইন্টারভিউ জন্য সিলেক্ট হবে, আমাকে কিছু করতে হবে না, আমাকে কিছু বলতে হবে না, তোমরা নিজেরাই সিলেক্ট হয়ে যাবে। যদি এই অবধি ভিডিওটা দেখেছো তাহলে পুরোটা দেখবে, আর যদি এখানেই মনে হচ্ছে যে ভিডিওতে ফালতু বকছে, বন্ধ করো, শেষ। ফার্স্ট স্টেপ, ডিমোটিভেশন। আমি তোমাদেরকে ডিমোটিভেট করতে এসেছি, মোটিভেট করতে না। দেখো, তোমরা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছো, তুমি কিন্তু সিলেক্টেড হয়ে যাওনি ফাইনালি। তুমি এত হাজার জনের মধ্যে এত হাজার জনে আসতে পেরেছো, বা এত শয়ের মধ্যে এত শয়ে আসতে পেরেছো, মানে তুমি শর্ট লিস্টে রয়েছো, তুমি সিলেক্টেড হওনি এখনো। তুমি জানো না যে তোমার কম্পিটিশন নেক্সট স্টেপে কাদের সাথে হতে চলেছে। তুমি জানো না কে কত নাম্বার পেয়েছে, কার কত একাডেমিক্স আছে, কার কত রিটেনের নাম্বার আছে, কে কোন কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করে, কে কেমন স্টুডেন্ট, কার কতটা এক্সপিরিয়েন্স আছে, কার কতটা ক্লিনিক্যাল স্কিল আছে, কার কতটা কনফিডেন্স আছে, তুমি কাউকে কিচ্ছু জানো না। তাই নিজেকে যদি একটা স্টেপ ক্লিয়ার করে বা শর্ট লিস্টেড হয়ে নিজেকে বিশাল কিছু ভাবছো, বন্ধ করে দাও। কারণ রিয়েলিটি বলছে এখান থেকে যতজন সিলেক্ট হবে তার মধ্যে তুমি নাও থাকতে পারো। তাই নিজেকে বিশাল কিছু ভাবা বন্ধ করো। নেক্সট স্টেপ, অ্যানালাইসিস করো। চলো, টাটা। তাহলে সেকেন্ড স্টেপ, অ্যানালাইসিস। অ্যানালাইসিসে কি করবে? কি অ্যানালাইসিস করবে? এটা কি কোনো রিটেন এক্সাম নাকি দাদা, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখবো যে কোন চ্যাপ্টার থেকে কি এসছে না এসছে? না, এটা ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য নিজেকে অ্যানালাইজ করো, নিজেকে অ্যাসেসমেন্ট করো, কোথায় তোমার কমতি আছে, কোথায় তোমার বাড়তি আছে। কিভাবে করবে? তুমি কি কোনো ইন্টারভিউ দিয়েছো? দিয়েছো? যদি দিয়েছো, সেই দিনটার কথা ভাবো, সেই সময়টার কথা ভাবো, তোমাকে কি প্রশ্ন করা হয়েছিল, এবং তুমি কোন জায়গাতে গিয়ে আটকে গিয়েছিলে, এবং তুমি কি কি ভুলগুলো করেছিলে। এই যে একটু আগে খাতা একটা পেন নিতে বললাম না, সেখানটাতে লিখে ফেলো, ভিডিওটাকে স্টপ করে দাও। হয়ে গেছে? চলো, বা একটু পরেও করে নিতে পারো। তাহলে একটা জায়গাতে খাতার এক কোণে লিখে রাখো, আমাকে নিজেকে অ্যাসেসমেন্ট করতে হবে, 1 নাম্বার কাজ লিখে রাখো। লেখা হয়ে গেছে? এরপরে অ্যানালাইসিসের দিকে আরও একটা জিনিস পড়ে, যেটা আমি তোমাদেরকে দেবো। আমি কি দেবো? আমি তোমাদেরকে দেবো যে তুমি যে পার্টিকুলার এক্সামটার জন্য, বা যে কোনো নার্সিংয়ের যে এক্সামটার জন্য তুমি এখন অ্যানালাইসিসটা করবে, তুমি সেলফ অ্যানালাইসিসটা নিজে করবে, এবং আমি অ্যানালাইসিসটা করে তোমাদেরকে দেবো যে এই এক্সামে, ওই পার্টিকুলার এক্সামে কী কী কোশ্চেন আছে। যেটা কোথায় পাবে, এই ভিডিওটা যারা শেষ অবধি দেখবে তারা পুরোটাই জানতে পেরে যাবে যে কোথায় আমি অ্যানালাইসিস করে দেবো, যে ওই পার্টিকুলার এক্সামটা তোমাদের কাছ থেকে কী কী জানতে চায়, মানে ওই এক্সামে তোমাদেরকে কী কী প্রশ্ন করে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ছোট্ট একটা স্টেপ, অ্যানালাইসিস। সব থেকে বড় স্টেপ হচ্ছে স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি টু ক্লিয়ার দ্যাট পার্টিকুলার ইন্টারভিউ। দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে। টাটা। দেখো, এখানে আমরা কি কি জানবো। আমরা
মেনলি এই ভিডিওতে স্টাফ নার্স গ্রেড 2 জন্য ইন্টারভিউর জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি, কিন্তু এই ভিডিওটা যে কোনো ইন্টারভিউর জন্য হতে পারে, ঠিক আছে? যদি কোনো স্পেসিফিক প্রজেক্টের জন্য বা স্পেসিফিক ওয়ার্ডের জন্য বা স্পেসিফিক কোনো ধরো থ্যালাসেমিয়ার যদি ইন্টারভিউ হয় তাহলে থ্যালাসেমিয়া নিয়ে পড়তে হবে, যদি সিএইচওর ইন্টারভিউ হয় সিএইচওর নিয়ে পড়তে হবে, এই সমস্ত ব্যাপারগুলো, ঠিক আছে? কিন্তু এটা ওভারঅল যদি জিজ্ঞেস করে তোমাকে কোনো এক্সামে, সেই সবের জন্য এটাই কিন্তু এনাফ, মোর দেন এনাফ। ওকে, তাহলে আমরা স্টাফ নার্স গ্রেড 2 নিয়ে আলোচনা করবো। এটা স্যালারি হচ্ছে 40,000 টাকা পার মান্থ, যেটার 15 নাম্বার আছে টোটাল। ইন্টারভিউতে টোটাল 15 নাম্বার আছে, আর আমাদের এক্সাম 85। এক্সাম হয়েছে 100-র মধ্যে, কিন্তু সেখান থেকে তুমি যত পাবে, ধরো 60 পেয়েছো, সেটাকে 0.85 দিয়ে গুণ করলে যত পাচ্ছ, 85-র মধ্যে তুমি তত পাবে, ঠিক আছে? তার সাথে এদিকে 15-র মধ্যে কত পাবে, এই দুটো মিলিয়ে যোগ হয়ে তারপর তোমাদের আসল ফাইনাল লিস্ট দেবে। তাহলে তুমি ভাবতেই পারছো যে তুমি অলরেডি একটা স্টেপ এগিয়ে ফেলেছো, আর একটা স্টেপ এগোলেই তুমি কিন্তু সিলেক্টেড, এবং তোমার প্রতি মাসে 40,000 পার মান্থ তুমি স্যালারি পেতে চলেছো, এবং সেটা এপ্রিল মাসের প্রথম দিক থেকেই তুমি স্যালারিটা পাবে। কারণ যা গতিমতি দেখা যাচ্ছে তাতে হতে মার্চের মধ্যে জয়েন করিয়ে দেবে, এবং এপ্রিল মাসে তোমার প্রতি মাসের স্যালারি তোমার কাছে চলে আসবে। আর একটা মাস, দুটো মাস, বা আর এই কয়েকটা দিন নিজেকে একটু তৈরি করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো, তুমি অলরেডি একটা স্টেজ ক্লিয়ার করেছো, তার মানে হচ্ছে যে তুমি অনেক কিছু জানো যেগুলো দরকার। তাই তুমি ক্লিয়ার করতে পেরেছো, না কিন্তু ক্লিয়ার করতে পারতে না। তাই নিজের প্রতি বিশ্বাস আনো যে হ্যাঁ আমি পারবো। একটা রিয়েলিটি জানো, এই যে তোমাদের যে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, 7,000 জন ফিমেলদের ডাকা হয়েছে, 7,000-এর মধ্যে সিলেক্ট কত হবে জানো? মাত্র 3,000 মতো, মাত্র 3,000 মতো। বাকি 4,000 কোথায় যাবে? সিলেক্টেড থেকে আবার রিজেক্টেড হয়ে যাবে 4,000 জন। ছেলেদের ক্ষেত্রেও সেরকম 1,000 জন মতো ডাকা হয়েছে, সেখান থেকে মাত্র 400 জন মতো শর্টলিস্ট হবে, বাকি 600 জন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই এই রিজেক্টেড লিস্টে যদি নিজেকে না আনতে চাও, তাহলে এই কটা দিন একটু খাটো, এই কটা দিনে এই কয়েকটা জিনিস মাত্র প্রিপেয়ার করো। এগুলো করার জন্য দিনে 3-4 ঘন্টা পড়লেই এনাফ, ঠিক আছে? নিজেকে রেডি করো। আমি যেগুলো বলবো দেখো। পারপাস, গ্রেড 2-র ইন্টারভিউ যেটা হয় তার পারপাস কি, কেন গ্রেড 2-তে ইন্টারভিউ নেওয়া হয়? দেখো, বলতে গেলে কিন্তু অনেক কথাই বলা যাবে, যে যাতে সিট বিক্রি হয় বা এই সমস্ত ব্যাপার যেগুলো কন্ট্রোভার্সিয়াল। তো যে কোনো জায়গাতে না একটা জিনিস মনে রাখবে, যে কোনো এক্সাম বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের যেমন হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশান বা হচ্ছে সিভিএ বা যে কোনো কিছুর জন্য মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর থাকে, আর একটা হচ্ছে নন মডিফায়েবল। তো নন মডিফায়েবল যেগুলো আমরা মডিফাই করতে পারবো না, সেরকম হচ্ছে কারাপশান। আমরা মডিফাই করতে পারবো না, আমরা অনেক চেষ্টা করি, কিন্তু মডিফাই সব জায়গাতে হয় না, কোনো না কোনোভাবে কারাপশান করছে। তো সেইগুলো আমরা আটকাতে পারবো না। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর কি, আমরা আমাদের মতো বেস্ট দেবো, যাতে আমরা ওই করাপশান না হওয়া সিটগুলোর মধ্যে যাতে আমরা আসতে পারি। তাই অন্য কোথায় কী হচ্ছে না হচ্ছে সেই সব দিকে মাথা না দিয়ে, আমি কোনো দিকে মাথা দিতে বলবো না এমনটা না, নিজের এই জায়গাটায় ফোকাস রাখো, বাকি যা করছো করো, নিজের পড়াটা কিন্তু কমপ্লিট করে নাও। ওকে, দেখো, তাহলে ইন্টারভিউ কেন নেওয়া হয়? এই ইন্টারভিউতে তোমাকে ফেল করানোর জন্য ইন্টারভিউ নেবে না তারা ইন্টারভিউ কেন নেবে? তারা চেক করবে যে তুমি যে এক্সামে নাম্বারটা তুলে নিয়েছো, এক্সামে ধরো 100-র মধ্যে 60 তুলে নিয়েছো, তার মানে কি তুমি আসলেই ভালো? শুধু কি পড়লেই হয়? শুধু কি পড়লেই সিলেক্টেড? পড়লেই কি সে ফিল্ডে গিয়ে ভালো কাজ করতে পারবে? না। তার জন্যই তারা তোমার বেসিক নার্সিংয়ের নলেজ একদম সরাসরি প্রশ্নের মাধ্যমে দেখে। তোমার ক্লিনিক্যাল থিঙ্কিং, একটা পেশেন্ট ধরো তোমাকে বলে দিল যে তুমি এই ওয়ার্ডের এই সিচুয়েশনে এই পেশেন্ট এসছে, তুমি সেই জায়গাতে কী করবে? তারা তোমার ক্লিনিক্যাল থিঙ্কিংটা দেখে, যে তুমি কীভাবে ভাবছো জিনিসটাকে। তোমার কমিউনিকেশন স্কিল দেখে, যে তুমি হসপিটালে যখন নার্স হিসেবে, নার্সিং অফিসার হিসেবে জয়েন করবে, তখন তুমি পেশেন্টদের সাথে, ডক্টরদের সাথে বা হসপিটালের যত টিম আছে তাদের সাথে তুমি কীভাবে কমিউনিকেট করবে, তোমার কমিউনিকেশন স্কিল কেমন আছে, প্রফেশনাল অ্যাটিটিউড, তুমি প্রফেশনটাকে নিয়ে কেমন ভাবো নিজেকে নিয়ে, সেই জিনিস দেখবে। এবং তুমি গভর্নমেন্ট হসপিটালের ওয়ার্ক নিয়ে কতটা অ্যাওয়্যার আছো, কত কী জানো তুমি, সেইগুলো কিন্তু তোমাকে চেক করে মেনলি। ওকে, নেক্সট। এরপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ইন্টারভিউ কল লেটারটা কীরকম হয়। এটা একজন বিএসসি নার্সিং ক্যান্ডিডেটের ইন্টারভিউ কল লেটার, ঠিক আছে? তো এখানে এরকম দেখা থাকবে, এখানে তোমার ছবি দেওয়া থাকবে, সিগনেচার থাকবে, এখানে নাম, অ্যাড্রেস, পোস্ট, কোন ক্যাটাগরি থেকে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। এখানে দেওয়া থাকবে কোথায় ইন্টারভিউ হবে, কোন ডেটে হবে, রিপোর্টিং টাইম মানে কি, এই টাইমের মধ্যে তোমার পৌঁছাতে হবে, এবং শিফট, কোন শিফটের এক্সাম, দুটো শিফটের এক্সাম হচ্ছে 11টা থেকে 2টো, আবার 2টোর পরে আরেকটা শিফট, ঠিক আছে? ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট। তো এই শিফটের মধ্যে যতজনের এক্সাম হচ্ছে এই টাইমের মধ্যে হবে, কিন্তু লেট হচ্ছে বেশি করে এর জন্য, ঠিক আছে? এবার কী কী নিয়ে যেতে হবে সেগুলো একটু শর্টে বলে দিচ্ছি, তোমরা পরে দেখতেও পারবে, তো আমি একটু বলে দিচ্ছি কী লাগছে। 2 কপি হচ্ছে কল লেটার, 2 কপি কল লেটার মানে হচ্ছে এই অ্যাডমিট কার্ডটা বা এই যে ইন্টারভিউ কল লেটার, এটা কিন্তু বাড়িতে যাবে না, তোমাদেরকে ডাউনলোড করতে হবে। যখন ডাউনলোড করার দরকার হবে আমি তোমাদেরকে গ্রুপে বা টেলিগ্রামে সব জায়গাতে জানিয়ে দেবো। কী লাগবে? একটা ভ্যালিড আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত প্যান কার্ড, এইসব ব্যাপারগুলো। একটা ব্লু বা ব্ল্যাক পেন নিয়ে যেতে হবে, কারণ ওখানে গিয়ে লিখতে হবে কিছু জিনিস, ঠিক আছে? অবশ্যই ডেট টাইমের মধ্যে যেতে হবে, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে।
এক্সট্রা কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হবে না, যেগুলো বলা হয়েছে সেগুলোই। এখানে কল লেটার, আইডি প্রুফ আর নিচের দিকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, এই 3টে জিনিস নিয়ে গেলেই হবে, ঠিক আছে? বাকি কোনো জিনিস লাগে না ইন্টারভিউ টাইমে। তোমাকে অবশ্যই নেপালি অথবা বেঙ্গলি দুটোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে বলতে জানতে হবে এবং লিখতে জানতে হবে, এবং তারা তোমার এই লেখাটাকে ডিকটেশন টেস্টের মাধ্যমে দেখে নেবে। কারণ লিখতে না পারলে, তুমি এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে একটাও যদি লিখতে না পারো বা বলতে না পারো, তাহলে তুমি রিজেক্টেড। বলতে সবাই পেরে যাবে, কিন্তু লিখতে পারে না সবাই। তো লিখতে না পারলে অনেকে ফেল করে, আগের বছর অনেকেই ফেল করেছিল, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারভিউ কল লেটারের সেকেন্ড পেজ। এই যে এখানে ডিকটেশনের ইয়েটা লিখতে হয়, এই ডিকটেশনটা মানে কি, এখানে হচ্ছে তারা হচ্ছে কিছু জিনিস বাংলায় বলবে। ধরো 10জন ইন্টারভিউ দিতে গেছে, 10জনকে একটা রুমে বসালো, 10জনকে আমি পরে বলছি কি কখন এটা হবে, কোন স্টেজে হবে। তো ওই 10জনকে বসিয়ে তারা বাংলা একটা কিছু বলবে, সেটা শুনে শুনে লিখতে হবে। অবশ্যই তারা স্লোলি বলবে, তোমাকে জাস্ট বাংলায় লিখতে হবে, দেখবে তারা তুমি বাংলা লিখতে পারো কি না। তারপর এখানে তোমাকে সিগনেচার করতে হবে, এখানে ইন্টারভিউ সই করবে, এবং এই কপিটা তোমাদের হচ্ছে নিয়ে নেবে তারা, ঠিক আছে? এই পেজটা হচ্ছে তারা নিয়ে নেবে, তোমাদের জমা নিয়ে নেবে। এটা হচ্ছে তোমার অ্যান্সার শিট একটা। এরপরে এক্সাম ইন্টারভিউ কল লেটার দেখে নাও। এক্সামের লাস্ট ডেতে কিছু টিপস, তোমার যেদিন এক্সাম হবে তার আগের দিন কী জিনিস তোমার করা ম্যান্ডেটরি। রিভাইজ বেসিক্স অনলি, বেসিক জিনিসগুলোকে রিভাইজ করবে, ভালোভাবে ঘুমোবে, টাইম মতো পৌঁছাবে। একদিন আগে দরকার হলে, যারা যদি মনে করো কলকাতাতেই সবার পরে, তারা নর্থ বেঙ্গল থেকে যারা আসবে একদিন আগে থেকে পৌঁছাবে, একদিন হাতে রাখবে বাড়তি, ঠিক আছে? দরকার হলে হোটেলে 1000 টাকা দিয়ে থেকে যাও, খরচ হোক 1000 টাকা বাড়তি, কিন্তু এই 1000 টাকাটা যদি একবার না পৌঁছতে পারো তোমার কিন্তু শেষ। সমস্ত ডকুমেন্টস যেগুলো দরকারি সেগুলো অবশ্যই আসার আগে দেখে নিয়ে আসবে। স্টে কাম, প্যানেল ইজ নট এগেনস্ট ইউ, ঠিক আছে? যারা ইন্টারভিউ নেবে তারা তোমার এগেনস্টে না, তারা তোমাকে চেনেও না, তারা শুধু তোমাকে চেক করবে তুমি কতটা কী পারো না পারো, ঠিক আছে? তোমার এগেনস্টে কেউ না, তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। যারা ভয় পায় ইন্টারভিউ, ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমার সাথেই আছে, তোমার থেকে শুধু জেনে নিতে চাইবে। আরেকটা জিনিস মনে রাখবে, WBHRB ওয়ান সেফ, সিনসিয়ার অ্যান্ড ডিসিপ্লিন নার্স, নট দ্য টপার্স। এমনও হতে পারে যে 80 মার্কস পেয়েও কিন্তু সিলেক্টেড হবে না, এমনও হতে পারে যে 70+ পেয়েও সিলেক্টেড হবে না। কারণ টপার্স দেখে না, তারা দেখবে এই যে ইন্টারভিউতে যে জিনিসগুলো বললাম না, যে জিনিসগুলো দেখে, তারা এই জিনিসগুলো দেখবে। ইন্টারভিউর নাম্বারটাও তোমাদের যোগ হবে, এই জিনিসগুলো তোমাদের মধ্যে না থাকলে, বা তুমি চেষ্টা তো করবে, যদি না পারো তাহলে কিন্তু তোমাদেরকে টপার হলেও তোমাকে দেবে না। তারা টপার দেখে না, তারা দেখে কারা ফিল্ডে গিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি শিখতে পারবে। এই পরবর্তী ভিডিওর পুরো পার্টটা দেখো, তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে কীভাবে কী নিজেকে রেডি করবে, ঠিক আছে? হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কীভাবে নিজেকে প্রেজেন্ট করবে। অ্যাপিয়ারেন্স কীরকম হবে, ফিমেলদের জন্য নিট, সিম্পল, প্রফেশনাল, লাইট মেকআপ। লাইট মেকআপ মানে কি, প্রফেশনাল লাইট মেকআপ মানে একদম ক্লিন হয়ে যেতে হবে, একদম কোনো অপরিষ্কার, মানে এই ধরনের বলতে চাই, নিট অ্যান্ড ক্লিন এই ধরনের বলতে চাইছি। ক্লিন হেয়ার স্টাইল, ফর্মাল সালোয়ার শাড়ি প্রেফার্ড, ঠিক আছে? আমি মেয়েদের ড্রেস সেন্স সম্পর্কে কিছু জানি না, এটা একজনকে জিজ্ঞেস করেছিলাম, এরকম বলেছে তাই লিখেছি। মিনিমাল জুয়েলারি, যতটা কম সম্ভব করবে, ওকে? নেক্সট, ছেলেদের জন্য ওয়েল গ্রুম, দাড়ি চুল একদম ভালোভাবে ওয়েল গ্রুম ওয়েতে শেভিং করে যেতে হবে, মানে ক্লিন শেভ এরকম ব্যাপার না, চাইলে করতে পারলে আরও ভালো। ক্লিন সিম্পল হেয়ার স্টাইল রাখতে হবে। ফর্মাল ফুল স্লিভ শার্ট অ্যান্ড ফুল লেন্থ প্যান্ট উইথ ফর্মাল শু অ্যান্ড বেল্ট, অবশ্যই চেষ্টা করবে ফর্মাল পরা, সব কিছু একদম হাত ভর্তি, হাত পায়েরও ভর্তি প্যান্ট, ফর্মাল শু এবং বেল্ট চেষ্টা করবে। বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হওয়া উচিত, সিট স্ট্রেট, ইন্টারভিউর চেয়ারে বসে স্ট্রেট বসতে হবে, একদম কাম ওয়েতে কথা বলবে, জেন্টাল স্মাইল রাখবে মুখে, সবসময় হাসি মুখে উত্তর দেবে, তাহলে কিন্তু দেখবে তাদেরও ভালো লাগবে। কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় কিচ্ছু নেই। আই কন্ট্যাক্ট উইথ দ্য প্যানেলের সঙ্গে অবশ্যই আই কন্ট্যাক্ট নিয়ে কথা বলবে, এবং মুখে হাসি রেখে। ডোন্ট রাশ ইন অ্যান্সার, কোনো তাড়াহুড়ো করে অ্যান্সার দেবে না, তাদের হাতে টাইম আছে, ঠিক আছে? তারা তোমাকে 2টো কোশ্চেন করে অ্যাসেস করতে পারে, একটা কোশ্চেন করে অ্যাসেস করতে পারে, কিন্তু যেটা করবে সেটাকে ভালোভাবে উত্তর দেবে, টাইম নিয়ে উত্তর দেবে, ঠিক আছে? নেক্সট, ইন্টারভিউর দিন কী স্টেপ রয়েছে সেগুলো দেখে নাও, পরপর স্টেপগুলো দেওয়া আছে, ঠিক আছে? প্রথমে তোমাদেরকে যখন যাবে তোমাদেরকে একটা ওয়েটিং রুমে বসতে বলবে, তারপরে ওরাই বলবে যে একটা লাইন করো তোমরা, তারপরে 20-25 জন মতো লাইন করে তাদের বায়োমেট্রিক চেক হবে, তার বায়োমেট্রিক করানো হবে, এবং ডকুমেন্টস চেক করা হবে। ডকুমেন্টস ইন দ্য সেন্স কল লেটার, ওই ভ্যালিড আইডি প্রুফ আর হচ্ছে রেজিস্ট্রেশন, এগুলো দেখছে মোটামুটি। তারপর তারা একটা টেবিল নাম্বার অ্যালাট করে দেবে, সেই টেবিল নাম্বারের সামনে গিয়ে বসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বসতে যাওয়ার আগে হচ্ছে তারা ডিকটেশন টেস্টটা নিয়ে নেবে। ডিকটেশন টেস্ট বললাম কি, তারা মুখে কিছু একটা বলবে বাংলাতে, সেটাকে তোমার বাংলায় অ্যাডমিট কার্ডের লাস্ট পেজের ওই ডিকটেশনের জায়গাটাতে লিখতে হবে তোমাদেরকে বাংলায়। তারপর তারা ওটা জমা নিয়ে নেবে, তারপরে হচ্ছে তোমরা টেবিল নাম্বারের সামনে গিয়ে ওয়েট করবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এই স্টেপগুলো সেখানে ফলো করতে হবে, ওকে? নেক্সট, একটা জিনিস মনে রাখবে, রিমেম্বার ওয়ান কোশ্চেন উইল বি ইজি, বাট ইউ শুড অ্যান্সার ইন ভেরি, সরি এখানে ওয়ানটা হবে না, ঠিক আছে? রিমেম্বার, কোশ্চেন্স উইল বি ইজি বাট ইউ শুড অ্যান্সার ইন এ ভেরি স্ট্রাকচার।
প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাকে বলে দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন এমন হবে যেটা তুমি প্রত্যেকটা জিনিস জানো, প্রত্যেকটা জিনিসই জানো, কিন্তু সেটাকে সঠিকভাবে গুছিয়ে বলতে হবে তোমাকে। বুঝতে পারছো? ইন্টারভিউ মানে হচ্ছে তোমাকে সঠিকভাবে গুছিয়ে বলতে হবে। তুমি প্রত্যেকটা জিনিস জানো, এমন না তোমাকে এখানে এমন কিছু কোশ্চেন করবে না যেটা তুমি জানো না। যা কোশ্চেন জটিল কোশ্চেন করার ছিল সিবিটিতে করে নিয়েছে, তোমাদেরকে এখন একদম ইজি জিনিস করবে যেটা তোমরা প্রত্যেকে জানো এবং জানা উচিত প্রত্যেকে। দেখো কী রকম কী হবে সেটা নিয়ে আমি বলছি। যে কোনো কোশ্চেনকে তোমরা কোশ্চেনের উত্তর যে অনেক রকমভাবে দিতে পারো, ঠিক আছে? পুরো ডেফিনেশনের মতন বলে দিলে বই থেকে মুখস্থ করে, কোনো একটা যা হোক, মানে কোনো একটা হসপিটালে ধরো তোমাকে বললো যে একটা হার্ট পেশেন্ট আছে, তুমি কীভাবে ম্যানেজ করবে, তুমি যে কোনোভাবে গুছিয়ে না গুছিয়ে বলে দিলে যে আমি প্রথমে বিপি মাপবো, তারপরে আমি পেশেন্টের হিস্ট্রি নেবো, তারপরে আমি পেশেন্টের কোথায় ব্লিডিং হচ্ছে সেটাকে আটকাবো, ঠিক আছে? এইগুলো কিন্তু তুমি যদি গুছিয়ে বলতে যে আগে আমি ব্লিডিং কোথায় হচ্ছে সেটা দেখবো, তারপরে বিপি মাপবো, তারপর হিস্ট্রি নেবো, তাহলে সেটা জিনিস ভালো হতো গুছিয়ে বলা। তো ওটাই পরপর ওয়েতে বলতে হবে। ইফ ইউ নো দ্য অ্যান্সার, যদি তুমি উত্তরটা জানো তাহলে ভালোভাবে গুছিয়ে বলে দাও, সিম্পল ল্যাঙ্গুয়েজে বলো, কোনো ডেফিনেশন, কোনো অ্যানাটমিক্যাল টার্মিনোলজি, কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, তারা সব জানে ডাক্তার। আর উত্তর দেবে অবশ্যই বাংলা ইংলিশ মিশিয়ে, ঠিক আছে? কোনো ইংলিশ বলতে হবে না, কোনো বাংলা বলতে হবে না, বাংলা ইংলিশ মিশিয়ে যেভাবে কমফোর্টেবল সেভাবে, কারণ যারা ইন্টারভিউ নেবে তারা প্রত্যেকে হচ্ছে আমাদের বাঙালি, ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে? সিম্পল ল্যাঙ্গুয়েজে উত্তর দেবে। অ্যাভয়েড আননেসেসারি ডিটেলস, যেগুলো দরকার নেই, যে মানে এক্সট্রা বাড়তি কথা বলতে যেও না, ঠিক আছে? এক্সট্রা বাড়তি কথা বলতে গেলে সেই বাড়তি কথার থেকে তোমাকে প্রশ্ন করবে, যদি তুমি না পারো তোমার ইমপ্রেশন খারাপ হবে। যতটুকু জানো ততটুকু বলো, যে টার্মিনোলজিটা সম্পর্কে তুমি জানো সেইটুকু অবধি বলো, তার বেশি বলার দরকার নেই, কম বলার দরকার নেই। কমও বলবে না, বেশিও বলবে না, যতটুকু দরকার ততটুকু বলবে। তুমি যদি না জানো উত্তর তাহলে কী বলবে? শান্তভাবে বলবে, সরি ম্যাম, সরি স্যার, আই এম নট এবল টু রিকল অ্যাট দিস মোমেন্ট। ভাই বাংলায় বলবে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না ম্যাডাম বা স্যার। নেভার গেস অর আর্গু, কোনো জিনিসে গেস করে বলবে না, মানে জানো না তা সত্ত্বেও যা হোক একটা বলে দিলে হবে না। আর কখনোই আর্গিউ করবে না, যদি বলে যে না এটা উত্তর এটা না, তখন বলবে ঠিক আছে ম্যাম, আমার হয়তো ঠিকভাবে জানা নেই, আমি জেনে নেবো, এরকম সিম্পল ওয়েতে বলে দেবে, ঠিক আছে? কমন মিস্টেক্স টু অ্যাভয়েড, কিছু কমন মিস্টেক, যেমন আমরা নিজেদেরকে ওভার কনফিডেন্স হবি, ঠিক আছে? কনফিডেন্স বলো, ওভার কনফিডেন্স বলো না। মেমোরাইজ অ্যান্সার, আমরা অনেক জিনিস মুখস্থ করে যাই, মুখস্থ করে গিয়ে সেখানে বলতে পারবেন, মুখ তোতলাই যাবে, ঠিক আছে? মুখস্থ করার কোনো দরকার নেই, যেটুকু জানো গুছিয়ে বলবে, যেটুকু মনে পড়ছে। আর্গুইং উইথ প্যানেল, প্যানেলের সাথে কখনো আর্গু করবে না। সেইং আই ডোন্ট নো, আমি যেন বলতাম না, এখানে যদি না জানো বলে দেবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তুমি প্রত্যেকবারই আই ডোন্ট নো বলে দিলে কিন্তু তাদের ইমপ্রেশন খারাপ হবে, ঠিক আছে? প্রত্যেকবার তুমি রিপিটেডলি বলেই যাচ্ছ, তুমি কোনো চেষ্টাই করছো না মনে করার, একটু তো মনে করার চেষ্টা করো, তারপর যদি না পড়ে ঠিক আছে ম্যাম মনে পড়ছে না, কোনো একটা অ্যান্সার যদি তোমার মনেও হয় যে এটার উত্তর আমি জানি না, তাও একটু ভাবার চেষ্টা করো, তারপরে বলবে ম্যাডাম এই মুহূর্তে মনে পড়ছে না। নেগেটিভ টক অ্যাবাউট হসপিটাল আর স্টাফ, হসপিটাল বা স্টাফদের নিয়ে তোমাদের ধরো তোমাদেরকে বললো যে হসপিটালে দেখছো দিনকাল ভালো না, যে হসপিটালে মারধর হয়, এবং মেয়েদের মধ্যে একটা বেশি ইয়ে আছে যে মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না, তখন তুমি বলতে চাও না যে হ্যাঁ মেয়েরা বেশি এরকম ওই করে, সেই সব বলার দরকার নেই, ঠিক আছে? তারা তোমাকে উস্কাবে, কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখবে। হাউ টু অ্যান্সার স্মার্টলি, স্মার্টলি কীভাবে অ্যান্সার করবে, দেখো কয়েকটা জিনিস মনে রাখবে। রিমেম্বার ওয়ান থিং, ইউ উইল বি ওয়ান নার্সিং অফিসার, নট মেডিকেল অফিসার। তোমাকে মনে রাখতে হবে তুমি একজন নার্সিং অফিসার হচ্ছ, মেডিকেল অফিসার না, মানে আমরা ডাক্তার না, ঠিক আছে? আমরা নার্সিং অফিসার, ওকে? নেক্সট, সো অ্যান্সার শুড বি অলওয়েজ ফোকাসড অন নার্সিং ম্যানেজমেন্ট অ্যান্ড কেয়ার, নট অন ট্রিটমেন্ট। ডক্টরদের বা না মেডিকেল অফিসারদের কাজ হচ্ছে ট্রিটমেন্টের দিকে ফোকাস করা বা ডায়াগনোসিসের উপর ফোকাস করা, কিন্তু আমাদের ফোকাস অবশ্যই সবসময় নার্সিং ম্যানেজমেন্ট এবং কেয়ারের উপরে, ঠিক আছে? যদি ধরো একটা পেশেন্টে বলবো রেসপিরেটরি ডিস্টার্ব হচ্ছে, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে অক্সিজেন লাগিয়ে দিতে পারো না, ঠিক আছে? অক্সিজেন লাগিয়ে দিতে পারো না, তোমাকে অ্যাসেস করতে হবে, ডক্টরকে ইনফর্ম করতে হবে, তুমি হাই পাওয়ার পজিশন দেবে, এই সমস্ত জিনিসগুলো আমাদের খেয়াল রাখবে। আমরা অনেক কিছু জানি বলে আমাদের মনে হয় হ্যাঁ এটা ট্রিটমেন্ট এটা দিয়ে দিই, কিন্তু না, অনেক কিছু প্রোটোকল আছে যে আমাদের নার্সিং অফিসাররা সবসময় প্রেসক্রাইব উইদাউট প্রেসক্রিপশনে ফলো করবে না অর্ডার। হ্যাঁ আমাদের কিছু স্ট্যান্ডার্ড কিছু প্রোটোকল থাকে যেগুলো আমরা করতে পারি, কিন্তু সব ক্ষেত্রে না, ওকে? তো সেই জিনিসগুলো মাথায় রেখে অ্যান্সার করবে। নেক্সট, বিফোর গিভিং অ্যান্সার জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য কোশ্চেন, ইমাজিন দ্য সিন অ্যান্ড অ্যান্সার স্মার্টলি। ধরো তোমাকে কোনো একটা কোশ্চেন বললো যে কোনো একটা পেশেন্ট বিষ খেয়ে এসছে, ঠিক আছে? তুমি সঙ্গে সঙ্গে উত্তর দেবে না, জাস্ট ভাববে কোশ্চেনটি কী করেছে, এরপরে ভাবার পরে একটা সিন ভেবে নিতে, যদি তুমি এক্সপিরিয়েন্সড হয়ে থাকো, কখনো দেখে থাকো যে পয়জনিক পেশেন্টদের কী করে, বা যদি তুমি পড়ে থাকো কখনো, তো সেটা নিয়ে একটু ভাববে, তারপরে গুছিয়ে পরে উত্তর দেবে। গুছিয়ে পরে যখন উত্তর দেবে, কীভাবে উত্তর দেবে? অলওয়েজ ইউজ অর সেট প্রায়োরিটি ইন অ্যান্সার, অ্যান্সারে সবসময় প্রায়োরিটি দেবে। এবিসি রুল ফলো করবে, এআরওয়ের ব্রিদিং সার্কুলেশন রুল, হায়ারার্কির নিড ফলো করবে, পেশেন্টের সেফটি ফলো করবে, গভর্নমেন্ট প্রোটোকল ফলো করবে, ইনফেকশন কন্ট্রোল ফলো করবে,
যে কোনো অ্যান্সার দেওয়ার সময় এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে উত্তর দিতে হবে। যদি তোমার একটা পেশেন্টের বলে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তুমি কী করবে প্রথমে? তুমি যদি বলে দাও যে আমি পেশেন্টের সাইড রেলটা আগে তুলবো, তা কিন্তু না, আগে তার এয়ারওয়ে ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু গুছিয়ে বলতে হবে, প্রায়োরিটি সেট করে বলতে হবে, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলোকে ফলো করে তারপরে বলতে হবে। তারপরে কি আছে? কোশ্চেন অ্যাকর্ডিং টু ইয়োর এক্সপিরিয়েন্স। কোশ্চেন অ্যাকর্ডিং টু ইয়োর এক্সপিরিয়েন্স। ইন্টারভিউয়াররা কী করে জানো? বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করে যে তোমাকে যদি জিজ্ঞেস করে যে কোন ফিল্ডে তুমি কাজ করেছো এতদিন ধরে বা কোন জায়গার এক্সপিরিয়েন্স আছে, তারা চেষ্টা করে সেই জায়গা থেকেই বেশি কোশ্চেন ধরা, ঠিক আছে? এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, সবার হবে এমন কিন্তু না। এরপর দেখো, এই যে বিএসসিতে ইন্টারভিউ চলছে, বিএসসিতে ইন্টারভিউতে তোমাদের কী কী জিজ্ঞেস করেছে সেটার আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, এই 1 2 করে দেখা যায় না, 1 মানে একজনকে ধরেছে এটা পুরোটা, 2 মানে 2 নম্বর ব্যক্তিকে এটা ধরেছে, ঠিক আছে? এটা প্রথম দিনের ইন্টারভিউ, এটা সেকেন্ড দিনের, ঠিক আছে? তো আমি বলছি দেখো কীভাবে কী কোশ্চেন ধরেছে। প্রথম দিনের প্রথম জনকে ধরেছে, নাম ইন্ট্রো দেওয়ার পরে কোথায় কী কাজ করছো না করছো এইসব জিজ্ঞেস করার পরে বলছে বলো তো লো বার্থ ওয়েট কী। তারপরে যখন সে লো বার্থ ওয়েট বলেছে, তারপর বলছে আচ্ছা লো বার্থ ওয়েটের তাহলে কী কী টাইপস হয় বলো তো। আচ্ছা, এই লো বার্থ ওয়েট হলে কী কী সমস্যা হয়? আচ্ছা, এই লো বার্থ ওয়েট হলে তোমাদের নার্সেসের কী রোল বা নার্সিং অফিসারের কী রোল? হয়ে গেল প্রশ্ন। এরকমভাবে প্রশ্ন করবে। কখনো বলবে লো বার্থ ওয়েটের ডেফিনেশন বলো, লো বার্থ ওয়েটের ক্লাসিফিকেশনগুলো ডিফাইন করো বা লেখো, এইসব কিছু না। এটা কিন্তু ইন্টারভিউ, তোমাকে সেইভাবে উত্তর করতে হবে। প্রোটিন এনার্জি ম্যানিপুলেশন জিজ্ঞেস করবে, বলবে যে প্রোটিন এনার্জি ম্যানিপুলেশন সম্পর্কে জানো? বলবে হ্যাঁ ম্যাম, হ্যাঁ স্যার আমি জানি, এটা হচ্ছে এটার হচ্ছে এরকম টাইপস আছে, এতে এই সমস্যা হয় এবং এটার জন্য এইটা করা আমাদের উচিত বা এটার প্রিভেনশনের জন্য আমরা এই করতে পারি। তো এইভাবে অ্যান্সার করতে হবে। নেক্সট, আরেকজনকে জিজ্ঞেস করেছে যে বলো তো বার্থ এসপেক্সিয়া আমরা কীভাবে ম্যানেজ করবো বা বার্থ এসপেক্সিয়া কী তুমি জানো? বলবে হ্যাঁ জানি, আমি এই লেবার রুমে এই কেস হয় বা এই ডেলিভারির সময় এই হয়েছিল, তারপরে আমরা এইভাবে ম্যানেজ করেছিলাম, ব্যাস, বা এইভাবে আমরা ম্যানেজ করি। তারপরে জিজ্ঞেস করেছিল ওকেই যে নিউবর্ন কেয়ার সম্পর্কে জানো? নিউবর্নের অনেক রকম কেয়ার হয়, ইনিশিয়াল কেয়ার হয়, রুটিন কেয়ার হয়, এমার্জেন্সি কেয়ার হয়, অনেক ব্যাপার আছে, ঠিক আছে? তো সেইগুলোকে যেটা যেরকম জিজ্ঞেস করবে সেই সম্পর্কে। তারপরে হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, মানে যদি বলে থার্ড স্টেজ অফ লেবারে নার্সেস রোল বা ম্যানেজমেন্ট কী করবে, তো সেটা বলতে হবে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবারটা। নেক্সট, 3 নম্বর ব্যক্তিকে জিজ্ঞেস করেছে ফ্র্যাকচার কী, কয় ধরনের ফ্র্যাকচার হয়, ট্র্যাকশন কী, ট্র্যাকশনের কী কাজ বা ফ্র্যাকচার বা ট্র্যাকশনের হচ্ছে নার্সের কী রোল আছে, ঠিক আছে? এরকম জিজ্ঞেস করেছে। 4 নম্বর হচ্ছে লেবারে নার্সেস রোল, আইম ইঞ্জেকশন কোথায় দেওয়া হয়, আইভি ইঞ্জেকশন কোথায় দেওয়া হয়, কোন ভেন কোন সাইট, এই সমস্তগুলো জিজ্ঞেস করেছে। তারপরে হচ্ছে আইসোটোনিক ফ্লুইড। আইসোটোনিক ফ্লুইড কী, একটা আইসোটোনিক ফ্লুইডের নাম বলো। তারপরে জিজ্ঞেস করেছে আরএল এবং এনএসের মধ্যে কী পার্থক্য আছে, ডায়রিয়াতে কী ফ্লুইড দেওয়া হয়, ডায়রিয়ার ম্যানেজমেন্ট কীভাবে করা হয়, ডায়রিয়ার হেলথ এডুকেশন, প্লাসেন্টার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা তুমি কীভাবে বুঝবে, ঠিক আছে? নেক্সট, আরেকজনকে জিজ্ঞেস করে ব্লাড ট্রান্সফিউশন প্রসিডিওর, ব্লাড ট্রান্সফিউশন প্রসিডিওরে কী রোল নার্সেস, ব্লাড ট্রান্সফিউশন প্রসিডিওরে যদি কোনো কমপ্লিকেশন হয় তাহলে সেখানে কী রোলস, ইনসুলিনের সাইট কী, নেবুলাইজেশন কীভাবে দেওয়া হয়, নেবুলাইজেশনে কোন কোন ওষুধ ইউজ করা হয় পেডিয়াট্রিকদের বা বড়দের, অক্সিজেন থেরাপিতে কখন অক্সিজেন দেবে, অক্সিজেন দেওয়ার মেথডগুলো কী কী, ঠিক আছে? নেক্সট হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেসে হচ্ছে নার্সের রোল, রেসপিরেটরি ডিস্ট্রেসে একটা পেশেন্টের ধরো তুমি গেলে সেই মুহূর্তে কী করবে। তারপরে হচ্ছে বিভিন্ন রুরাল হসপিটাল, সাব সেন্টার, পিএইচসি, এগুলোর পপুলেশন কোথায়, কী কী স্টাফ থাকে, কী কাজ হয়, সেই সমস্ত জিনিসগুলো। পিএইচসি কী, এইচডব্লিউসি কী, কম্প্রিহেন্সিভ কেয়ার, 12 কম্প্রিহেন্সিভ কেয়ার খুবই গুরুত্বপূর্ণ সিএইচও বা এনএইচএম স্টাফ নার্সদের জন্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফিভারের ম্যানেজমেন্ট, ব্লাড টেস্ট কোন ফাইলে কী নেওয়া হয়, কী ব্লাড টেস্ট করা হয়, ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড এইসবের জন্য কী টেস্ট করা হয়, ঠিক আছে? কী ট্রিটমেন্ট দেওয়া হয়, বিএমডব্লিউর অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, স্ট্যান্ডার্ড প্রিকশন, স্টেরিলাইজেশন, স্ট্যান্ডার্ড প্রোটোকল, ঠিক আছে? একজনকে জিজ্ঞেস করেছে আইএমএনসিআই কী, আরএমএনসিএইচ কী, আরএমএনসিএইচ প্লাস এ কী, পিপিই কী, নিপা ভাইরাস সম্পর্কে বলো, নিপা ভাইরাস কীভাবে ছড়াচ্ছে, কী ট্রিটমেন্ট, সব কিন্তু লেটেস্টও জিজ্ঞেস করছে, ঠিক আছে? নিপা ভাইরাস থেকেও জিজ্ঞেস করছে। তাই তোমাকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আবার থাকতে হবে। যত হেলথ প্রোগ্রাম আছে, বিশেষ করে যারা কমিউনিটি হেলথ অফিসার তাদের জন্য কিন্তু সেগুলো গুরুত্বপূর্ণ, যত ধরনের হেলথ প্রোগ্রাম আছে। তারপর হচ্ছে এমআইয়ের মেডিকেল ম্যানেজমেন্ট কী, থ্যালাসেমিয়া ম্যানেজমেন্ট কীভাবে করবে, কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের ম্যানেজমেন্ট কী করবে, এগুলো হচ্ছে বিএসসিদেরকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। এরপরে এতক্ষণ ডিসকাশনের পরে তোমাদের কী মনে হলো যে কী ধরনের প্রশ্ন আসতে পারে তোমার জন্য এবং কী কী হতে পারে? এরপর হচ্ছে আমি তোমাদেরকে বলবো কী কী প্রশ্ন আসতে পারে, এক্সপেক্টেড কোশ্চেন আরও কী কী হতে পারে, ঠিক আছে? তার আগে আমি তোমাদের বলে দিই, ইন্টারভিউতে কখনোই তোমাদের কিন্তু এমন কিছু ফ্যাক্টুয়াল জিনিস জিজ্ঞেস করে না, কিন্তু আমি তাও তোমাদের কয়েকটা জিনিস জানতে বলবো, কারণ সেইগুলো থেকে যদি প্রশ্ন হয়, ইনডিরেক্ট প্রশ্ন হয়, যেমন কি ইনডিরেক্ট প্রশ্ন কি, যেমন হচ্ছে তোমাদের কী কী জিনিস জানতে হবে, তোমাদের শরীরের যত ভাইটাল অর্গান আছে সেগুলো হচ্ছে কোথায় আছে, পজিশন,
পজিশন আর কোনটার কী কাজ। যত ভাইটাল অর্গান আছে, যত ব্রেন, লিভার, লাংস, হার্ট, কিডনি, এই সমস্তগুলো, ঠিক আছে। ভাইটাল অর্গানগুলোর হচ্ছে কোথায় কোন পজিশনে আছে আর ফাংশন কোন ক্যাভিটিতে আছে, এই জিনিসগুলো হলো। তার সাথে হচ্ছে তোমাদের জানতে হবে যতগুলো ভালো ভালো ভাইটাল ভেন আছে, আর্টারি আছে, সেগুলোর নাম, কোনটা কাকে সাপ্লাই করে, সমস্ত নার্ভের এরকম কোনটা কাকে সাপ্লাই করে, কোনটার কী নাম। আর একটা হচ্ছে যত বোন এবং মাসেল কোনটা কোথায় আছে। এই জিনিসগুলো কিন্তু বেসিক অ্যানাটমি থেকে, এগুলো কিন্তু জানা উচিত। জানলে তোমাকে বাকিগুলো উত্তর দিতে কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে বলি যে কী কী তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। ভিডিওটা এখনও মোটামুটি 30 মিনিট ক্রস হয়ে গেছে বা 20 মিনিট ক্রস হয়ে গেছে। ইন্টারভিউ কোশ্চেন WBHR যেগুলো জিজ্ঞেস করে থাকে, প্রথমে তোমাদেরকে ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করবে। তারপর তোমরা ইন্ট্রোডাকশানে কী বলবে, ইন্ট্রোডাকশানে বলবে আমার নাম এই, আমি এই কলেজ থেকে GNM বা BSc পাস করেছি। এবং তারপরে ধরো কেউ বললো যে 2020-তে বা 2022-এ পাস করেছি, তো বলবো 2022-এ পাস করার পর থেকে আমি একটা প্রাইভেট হসপিটালে জয়েন করেছি, আমি যদি জয়েন করে দেবো প্রাইভেট হসপিটালে জয়েন করেছিলাম এবং সেখানে 2 বছর ধরে কাজ করছি। তারপরে অন্য একটা হসপিটালে শিফট হয়েছি, বেটার অপরচুনিটি পেয়েছি, বা হচ্ছে তারপর থেকে আমি এই এক্সামটা নোটে এসেছিলো, তখন থেকে আমি এই এক্সামটার প্রিপারেশান নিচ্ছি। যদি কেউ কাজ না করে থাকো তাহলে বলবে প্রিপারেশান নিচ্ছি, ঠিক আছে। আর যারা BSc করছো, পোস্ট বেসিক BSc করছো এখন কারেন্টলি, তারা কিন্তু কেউ BScর কথা মেনশন করবে না, ঠিক আছে। BScর কথা মেনশন করবে না। আর যদি মনে হয় তুমি যে ওয়ার্ডে কাজ করছো, ঠিক আছে, সেই ওয়ার্ডে সম্পর্কে তুমি বেশি ভালোভাবে প্রিপেয়ার হতে পারবে না, বা সেই সম্পর্কে কোশ্চেন করলে তোমার হয়তো বেশি নলেজ নেই, তাহলে তুমি এমন একটা ওয়ার্ডের বা এমন একটা জায়গার কথা বলবে যেগুলো সম্পর্কে তুমি ওয়েল প্রিপেয়ার, ঠিক আছে। মানে এমনই বাধ্যতামূলক নেই যে তুমি যে ওয়ার্ডে কাজ করছো সেটা সম্পর্কে তোমাকে সাউথ হইতে বলতে হবে, ঠিক আছে। তুমি সেটা সম্পর্কে বলো যে তুমি সেখানে কাজ করো, ঠিক আছে, যেখানে হচ্ছে তুমি যেগুলো পারবে, ঠিক আছে। আর অবশ্যই ইন্ট্রোতে কখনো নিজের পার্সোনাল স্টোরি বা লং এক্সপ্লেনেশন দেবে না, বা ফ্যামিলি সম্পর্কে বলতে আমার বাবা এই, আমার বাবা এই করে, আমি এখান থেকে বিলং করি, এইসব কিচ্ছু দরকার নেই। কোথায় কী নাম, কোন কলেজ থেকে পড়েছো, তারপরে কী কাজ করেছো বা কী এখন কী করছো, ব্যাস। দেখো কিছু প্রশ্ন কোর নার্সিং সাবজেক্ট থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন ভাইটাল সাইন, নর্মাল ভ্যালু অ্যান্ড নার্সিং কেয়ার, ইনফেকশন কন্ট্রোল থেকে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন, 5 রাইটস, রুট, এইসবগুলো, এমার্জেন্সি ম্যানেজমেন্ট, শক, কার্ডিয়াক অ্যারেস্ট, অক্সিজেন থেরাপি, পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার, ফ্লুইড ইলেক্ট্রোলাইটিক ইমব্যালেন্স, আইএম ইঞ্জেকশন, IV কেয়ার, IV সাইট। তারা প্রত্যেকে সেফ প্র্যাকটিস এবং টেক্সট বুকের ডেফিনেশন চায় না, তারা হচ্ছে নিজের থেকে বলো, তোমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলো, তারা এরকম চায়। সিচুয়েশন বেসড এক্সাম মানে কোশ্চেন কীরকম জিজ্ঞেস করতে পারে, যদি বলে একটা পেশেন্ট ডিটোরিয়েট করে গেছে তাহলে তুমি তখন কী করবে, যদি বলে যে একটা এগ্রেসিভ পেশেন্টকে তুমি কীভাবে হ্যান্ডেল করবে, একটা ডক্টর নেই তুমি সেই মুহূর্তে এমার্জেন্সিতে তুমি কী করবে, একটা পেশেন্টের রিলেটিভ তোমার উপরে চিল্লালে তুমি কী করবে, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটার অ্যান্সার দেওয়ার সময় সেফটি দেখবে ফার্স্ট, ডক্টর ইনফর্ম করবে, হসপিটাল প্রোটোকল ফলো করবে, কমিউনিকেশন একদম কাম ওয়েতে করবে। নেক্সট, গভর্নমেন্ট হসপিটাল স্পেসিফিক কিছু কোশ্চেন করতে পারে, তুমি কেন WBHRB-তে জয়েন করবে, তুমি কি নাইট ডিউটির সাথে কমফোর্টেবল, তুমি কি পেশেন্ট লোড নিতে পারবে, হাই পেশেন্ট লোড, তুমি কি রুরাল এরিয়াতে পোস্টিং হলে তুমি যাবে, ঠিক আছে। প্রত্যেকটা কনফিডেন্সিয়ালিটি অ্যান্সার করবে এবং পজিটিভ, এগুলোর প্রত্যেকটার উত্তর আমি শেষের দিকে দিচ্ছি, ঠিক আছে। আপাতত আমি এখানে লিখে রেখেছি। এথিক্যাল বা প্রফেশনাল কোশ্চেন, পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি, টিম ওয়ার্ক, কোনো মিস্টেক করলে সেটা কীভাবে হ্যান্ডেল করবে, সিনিয়রদের রেসপেক্ট করবে কিনা, নেভার ব্লেম আদার্স, টেক রেসপন্সিবিলিটিস, ওকে, কখনোই কাউকে ব্লেম করবে না। এরপরে ইন্টারভিউ দেওয়ার আগে কী কী রিভাইজ করে যাবে, হাইয়ের টপিকগুলো এখানে লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। বেসিক কিছু কোশ্চেন, ভাইটাল সাইন কী অ্যাডাল্টের মধ্যে, 5 রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, কোনো একটা পেশেন্ট ব্রিথলেসনেস হয়ে গেলে তুমি কী করবে, এমার্জেন্সি কোশ্চেন, কার্ডিয়াক অ্যারেস্ট হলে তোমার কী রোল, শক কী, শকের নার্সিং ম্যানেজমেন্ট কী, ইনফেকশন কন্ট্রোল নার্স হিসেবে তুমি কীভাবে হসপিটালে ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কীভাবে প্রিভেন্ট করবে। সিচুয়েশন বেসড কিছু কোশ্চেন, দেখো এখানে কোশ্চেন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবে PDF-এর আকারে, ঠিক আছে। কোথায় পাবে আমি শেষের দিকে বলছি, আরও আছে, সবে 13 পাতা অবধি এসেছি, 79 পাতা আছে, কিন্তু 18 পাতা অবধি বলবো, তারপর বাকিটা তোমাদেরকে বলে দেবো কোথায় কী পাবে, ঠিক আছে। দেখো এখানে এমার্জেন্সিতে কোনো ডক্টর না থাকলে কী করবে, সেখানে একটা বেসিক উত্তর দেওয়া আছে, ঠিক আছে। এটা তোমরা তোমাদের মতো করে বানাতে পারো, মডিফাই করতে পারো। তুমি একটা মিস্টেক করলে কী করবে সেটা সম্পর্কে দেওয়া আছে। কিছু গভর্নমেন্ট হসপিটাল রিলেটেড কিছু কোশ্চেন, কেন তুমি WBHRB করবে, কেন গভর্নমেন্ট জব করবে, একটু আগে যে প্রশ্নগুলো বললাম সেগুলো, বেশি নাইট ডিউটি করতে পারবে কিনা, ওয়ার্কলোড নিতে পারবে কিনা, রুরাল এরিয়াতে পোস্টিং হলে তুমি কী করবে, সব উত্তর এখানে বেসিক কিছু দেওয়া আছে। কিছু এথিক্যাল কোশ্চেন, কনফিডেন্সিয়ালিটি জিনিসটা কী, টিম ওয়ার্ক জিনিসটা কী, ঠিক আছে, এই সমস্ত। এরপর কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে তোমাদের, এতক্ষণ আমি তোমাদেরকে যেগুলো বললাম। এরপর আমার সাজেশন, যদি তোমরা বলো যে আরও কোন কোন টপিকগুলো তোমাদের পড়া উচিত, ঠিক আছে, এইখানে হচ্ছে তোমাদের 30টা আমি টপিক এখানে লিখে রেখেছি, এগুলো তোমাদেরকে PDF-এর আকারে দিয়ে দেবো, ঠিক আছে। 30টা টপিক, এই 30টা টপিক, স্ট্রেস ম্যানেজমেন্ট মানে তুমি একটা হাই ওয়ার্কলোড হসপিটালে কাজ করছো, সেখানে তুমি নিজের স্ট্রেস কীভাবে ম্যানেজ করবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে, 30টা জিনিস মিনিমাম,
ঠিক আছে, এছাড়াও আরও অন্যান্য জিনিসও বলছি। এরপরে এই যে কোশ্চেনগুলো বললাম সেগুলো কীভাবে প্রিপেয়ার করবে, এই সমস্ত কোশ্চেনগুলোকে প্রত্যেকটা অ্যান্সারকে স্টেপ বাই স্টেপ করবে, সিম্পল নার্সিংয়ের ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, ফোকাস অন পেশেন্ট সেফটি, এবিসি রুল, হায়ারার্কি রুল, নিড, এগুলো কিন্তু ফলো করতে হবে প্রত্যেকটা জায়গাতে ভেবে ভেবে। নেভার আর্গিউ অর গেস, ইফ আনসিওর তুমি জানো না বলে দাও, ঠিক আছে। লাস্ট অ্যাডভাইস, তুমি যদি তোমাকে যদি 5টা কোশ্চেন করা হয় না, তুমি যদি 3টাও বলতে পারো তুমি খুব ভালো মার্কস পাবে, ঠিক আছে। এমন কোনো ব্যাপার নেই যে 60-70% যদি ভালোভাবে উত্তর দাও তাহলে সেটা ভাবি নামে উত্তর ভালো গেছে, ঠিক আছে। যদি তুমি 5টার মধ্যে 1টার উত্তর দাও তাহলে জানবে যে একটু খারাপ হয়েছে, যদি তুমি 5টার মধ্যে 3টে উত্তর দাও তাহলে তুমি জানো ভালো হয়েছে, যদি ধরো 5টার মধ্যে 4টা উত্তর দিতে পারো তাহলে খুব ভালো হয়েছে। কিন্তু উত্তরটা অবশ্যই হবে পোলাইট ওয়েতে, কাম ওয়েতে, ভালোভাবে, যে জিনিসগুলো এতক্ষণ ধরে বললাম সেই সমস্ত কিছু ফলো করে। এরপর তোমাদের বলে দিই, যতগুলো এখানে জিনিস আছে না এগুলো সব নিজেরা হচ্ছে খাতায় লিখবে, কী করবে আমি সেটা বলে দিচ্ছি। খাতায় লিখবে, এগুলো প্রত্যেকটার অ্যান্সার নিজের মতো করে তৈরি করবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে খুঁজবে যে নার্সের কী কাজ সেখানে, নার্সের কী রোল সেখানে, ঠিক আছে। নার্সের কী রোল সেখানে প্রত্যেকটা জায়গাতে খুঁজবে, প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে খুঁজবে নার্সের কী রোল, কারণ তারা জিজ্ঞেস করবে নার্সিং ম্যানেজমেন্ট বা নার্সের রোল কী, এইসব নিয়ে বেশি জিজ্ঞেস করবে, ঠিক আছে। এরপরে তোমাদের বলি যে এই ভিডিওটা যদি দেখে নিয়েছো তাহলে আর কোনো ভিডিও প্লিজ দেখবে না। তাছাড়া তুমি ভিডিও দেখে যাবে, আমি এমনটা বলছি না অন্য কারো ভিডিও দেখবে না, কেউ ভালো বলবে না। এটা কী হবে জানো, তুমি এতটা ভিডিও দেখার পরেও তুমি আরও একটা ভিডিও খুঁজছো ইন্টারভিউর জন্য কী করবো, ঠিক আছে। যেটা বলা হলো সেটা করো। প্রথমে হচ্ছে নিজেকে অ্যাসেস করবে, এক নাম্বার নিজেকে অ্যাসেস করে দেখবে আগের ইন্টারভিউ যদি কোনো দিয়েছিলে সেখানে তুমি কী কী ভুল করছিলে, সেখানে কী কী প্রশ্ন করা ছিল, কোনগুলো পারোনি, কোনগুলো পেরেছিলে, কোন জায়গাতে ইমপ্রুভ করা উচিত। 2 নাম্বার হচ্ছে যে জিনিসগুলো এখানে দেওয়া হলো 30টা টপিক এবং যেগুলো বিএসসিদের করেছিল, যেগুলো বেসিক কোশ্চেন করে, যে পুরো জিনিসটা সেগুলোকে নিজের মতো করে রেডি করবে। এছাড়াও সবথেকে ভাইটাল যেটা সেটা হচ্ছে এখানে তোমরা চাও যে তোমরা যে হসপিটালে কাজ করছো বা যে জায়গাতে কাজ করছো তার অনুযায়ী কিছু কোশ্চেন দিতে, ঠিক আছে। তো আমি ওয়ার্ড অনুযায়ী পুরো ওয়ার্ড ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ডকে ইনক্লুড করে সিএইচও, কমিউনিটি হেলথ নার্স, সাইকিয়াট্রিক নার্স, সব ধরনের আমি এখানে রেডি করেছি, ঠিক আছে। এই 19 নম্বর পাতা থেকে 79 নম্বর পাতা, ঠিক আছে, 19 থেকে 79 এই 50-60টা পাতা হচ্ছে তোমাদের জন্য আমি রেডি করেছি এবং সেখানে কোশ্চেনও আছে, উত্তরও আছে, কিন্তু এই উত্তরগুলোকে তোমরা নিজেদের মতো করে করবে, ঠিক আছে। এখানে যেটা দেওয়া আছে সেটাকেই কিন্তু উত্তর ভেবে করবে না, নিজেদের মতো করে করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। এখানে হচ্ছে মেডিকেল ওয়ার্ড আছে, আমি দেখিয়ে দিচ্ছি কী কী আছে। সার্জিক্যাল ওয়ার্ড আছে, সার্জিক্যাল ওয়ার্ড রিলেটেড কোশ্চেন 15-20টা করে কোশ্চেন আছে। এছাড়াও আরও অনেক কিছু টিপস দেওয়া আছে, অপারেশন ওটি নিয়ে কিছু কোশ্চেন আছে, আইসিইউ, এমার্জেন্সি ওয়ার্ড, পেডিয়াট্রিক ওয়ার্ড, গাইনোকোলজিক্যাল ওয়ার্ড, অ্যান্টিনেটাল অ্যান্ড লেবার রুম, এনআইসিইউ, এসএনসিইউ, পিআইসিইউ, ওপিডি রিলেটেড, যারা ওপিডিতে পোস্টিং তাদের জন্য, কমিউনিটি হেলথ নার্স মানে ইউপিএসসি, ইউএসডব্লিউসি এইসব জায়গায় যারা কাজ করে তাদের জন্য, কমিউনিটি হেলথ অফিসার সিএইচওদের জন্য যত প্রোগ্রাম আছে, যত ফ্যামিলি প্ল্যানিং আছে, ইমিউনাইজেশন আছে, সব কিছু যেন মুখে লেগে থাকে, 12 কম্প্রিহেন্সিভ কেয়ার যেন মুখে লেগে থাকে, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, এটা মেনলি বিএসসিদের জন্য ছিল, যদি কেউ টিচিংয়ের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাদের জন্য। তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও। এরপরে এই অবধি যদি তুমি ভিডিওটা দেখেছো অবশ্যই কিছু একটা কমেন্ট করে দিয়ে যাবে যে তোমাদের ওভারঅল ভিডিওটা কেমন লাগবে। এতটা টাইম ওয়েস্ট করার পরে কিছু কি জিনিস জানতে পারলে যে তোমাদের কীভাবে রেডি হতে হবে। আমি তোমাদের কিন্তু মানে প্রশ্ন করবো, উত্তর দিয়ে দেবো, বা ধরো তোমাদের মক ইন্টারভিউ নেবো, এইসব ফালতু জিনিস আমি মনে করি এগুলো ফালতু জিনিস আমার কাছে, ঠিক আছে। আমি ইউপিএসসি দিতে যাচ্ছি না যে মক ইন্টারভিউ নেবে, আমি নেবো, তোমরা উত্তর বলবে, ঠিক আছে, কিচ্ছু দরকার নেই। যেগুলো বললাম সেগুলো ফলো করো, আশা করি এখন কিছু কমেন্ট করতে হবে, এখন এমনি কমেন্ট করে যাবে যে পুরোটা দেখলাম বা ভালো লাগলো বা এইসব কিছু, যদি খারাপ লাগে খারাপ কিছু। অবশ্যই এটার পরে, এটা দেখার পরে যেদিন তোমার ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ দেওয়ার পরেই এসে কমেন্ট করে যাবে দাদা এই ভিডিওটা দেখেছিলাম এবং এত হেল্প হয়েছে, বা হেল্প হয় বা না হয়, যেটা হয় নেগেটিভ পজিটিভ দুরকমই কমেন্ট করে যাবে, অবশ্যই কমেন্ট করে যাবে সেই দিনে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে এত দূর অবধি ভিডিওটা দেখার জন্য। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের যদি মনে হয় হেল্পফুল। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, অল দ্য বেস্ট।